গৌতম বুদ্ধ ও জাতক কথা পর্ব ১। জাতকের কাহিনীগুলি গৌতম বুদ্ধের বুদ্ধত্ব লাভের উদ্দেশ্যে মহাযাত্রায় পথ পরিক্রমার কাহিনী। কাহিনীগুলি বহু জন্মান্তরে পরিব্যাপ্ত। তিনি যখন বোধিসত্ত্ব অবস্থায় থেকেছেন তখন তার দেহ কখনো মানুষের, কখনো বা পশুর, আবার কখনো হয়তো গাছ বা সামান্য তৃণের, কিন্তু তার আত্মার পবিত্র সত্তাটি নানা রকম বিরুদ্ধ অবস্থার মধ্যে থেকেও সমান সৎ ও পবিত্র। জাতকের কাহিনীগুলির সাহায্যে বুদ্ধদেব পৃথিবীর সব সুখ দুঃখের অতীত, মোক্ষ বা বুদ্ধত্ব লাভের পথ নির্দেশ করেছেন। কোনো শিষ্য, ভিক্ষু কিংবা ভিক্ষু মণ্ডলীকে সৎপথে চালিত করার জন্য জাতকের কাহিনীগুলি বুদ্ধদেব নিজ মুখেই বলেছিলেন। বিভিন্ন স্থানে, বিভিন্ন কালে, কখনো রাজগৃহে, কখনো বৈশালীতে বা অন্য কোথাও। জায়গাটি হয়তো রাজ উদ্যান কি রাজভবন, হয়তো সংজ্ঞারাম বা সাধারণ গৃহভক্ত বা শিষ্যের বাড়ি, এমনকি গাছতলায় বসে তিনি জাতক কথা বলেছেন। একইভাবে গল্পের সাহায্যে উপদেশ দিয়েছেন ভগবান যীশুখ্রিস্ট ও শ্রীরামকৃষ্ণদেব। এদের উপদেশগুলির কয়েকটি মূল সুরে বেশ মিল দেখা যায়। গৌতম বুদ্ধের কাহিনীগুলির বৈশিষ্ট্য এই যে তিনি অনেক সময় বর্তমান ঘটনার পাশাপাশি বা সমান্তরাল পূর্বে সংঘটিত অনুরূপ আরেকটি ঘটনার উল্লেখ করেছেন। তার কথিত বর্তমান ও প্রাক্তন কাহিনীর পাত্রপাত্রীর মধ্যে মিল পাওয়া যায়। এই মিল তিনি নিজেই বুঝিয়ে দিয়েছেন, যেন একই আত্মা বা সত্তা বিভিন্ন জন্মে বিভিন্ন দেহ ধারণ করে এসেছে। জাতক কাহিনীগুলির আরেকটি বৈশিষ্ট্য, তাদের সঙ্গে গ্রথিত আছে গাথা বা ছোট ছোট ছড়া। কথিত গল্পাংশ বা উপদেশের সারাংশ গাথাগুলিতে পাওয়া যায়। একটি কাহিনীতে একটি, দুটি বা অনেক গাথা থাকতে পারে। বুদ্ধ জীবন কাহিনী সকলেরই মোটামুটি জানা, তবু এখানে আবার ছোট করে বলা হলো, না হলে জাতক কাহিনী অসম্পূর্ণ থেকে যাবে। কারণ জাতক কাহিনীর উৎস যেমন তিনি, পরিসমাপ্তিও তিনি। গৌতম বুদ্ধ কপিলাবস্তু নগরে, বর্তমানে নেপালে, আনুমানিক খ্রিস্টপূর্ব 564-তে জন্মগ্রহণ করেন। তার পিতা শুদ্ধোধন অত্যন্ত দয়ালু ও ন্যায়পরায়ণ রাজা ছিলেন। এই কারণে প্রজারা তাকে শ্রদ্ধা করত, ভালোবাসত। রানী মায়াদেবী ছিলেন পদ্ম ফুলের মতো সুন্দরী। পবিত্র ও কোমল হৃদয় রানী মায়াদেবীকে প্রজারা স্বর্গের রানী বলতো। রাজা শুদ্ধোধন ছিলেন শাক্যবংশীয় আর রানী মায়াদেবী কোল বা কোলীয় বংশীয়। পুরীতে এক আনন্দ উৎসবের রাত্রে মায়াদেবী স্বপ্ন দেখলেন হাতির আকৃতি বিশিষ্ট একটি শুভ্র মেঘখণ্ড তার উদরে প্রবেশ করছে। সে রাত্রি ছিল আষাঢ়ের পূর্ণিমা তিথি।